ওই ক্লাসে আজকে আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাস। ওই ক্লাসে আমরা একটা গল্প বলেছিলাম। গল্পটা ছিল এরকম যে রহিম সাহেব এবং করিম সাহেব দুইজনের গল্প। রহিম সাহেব 20% জমিতে বুক দখলে আছে, তার পৈতৃক সম্পত্তি। হঠাৎ করেই একদিন করিম নামক একজন ব্যক্তি রহিম সাহেবকে সেই সম্পত্তি থেকে কি করলো, বেদখল করলো। তাহলে আপনারা সবাই সিভিল লয়ার, আপনাদের একটা চেম্বার আছে, সেই চেম্বারে রহিম সাহেব এসেছে। রহিম সাহেব এসে বলতেছে যে স্যার, আমাকে আমার সম্পত্তি থেকে করিম নামক একজন ব্যক্তি, তার সাথে 20-25 জন আমাকে সম্পত্তি থেকে বেদখল করেছে। এরকম অবস্থায় আমি কি করতে পারি? তখন আপনি একজন সিভিল লয়ার হিসাবে, একজন আইনজীবী হিসাবে আপনি রহিম সাহেবকে পরামর্শ দিলেন কি যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন, অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যদি রহিম সাহেব মোকদ্দমা দায়ের করে, সেই মোকদ্দমাটার নাম কি? সেই মোকদ্দমাটার নাম হলো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। আর যদি 8 ধারায় মোকদ্দমা দায়ের করে, সেই মোকদ্দমার নাম কি? স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। সবাই মিউট করে রাখি প্লিজ, নাহলে নেক্সট ক্লাসে কিন্তু সবাইকে আমি একসাথে মিউট করে দিব। কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন, সুযোগ দিব। 8 ধারা এবং 9 ধারা। পরবর্তীতে আপনি আপনার মোয়াক্কেল রহিম সাহেবকে বললেন যে আপনি 8 ধারার মতো করতে পারবেন। স্যার মনে হয় মিউটটা আপনি করেন স্যার, মিউটটা আপনি করেন স্যার। কেউ এখনো আনমিউট আছেন? আসতেছে, ভালো শোনা যায় না। আচ্ছা, আমি দেখতেছি। জি, শিরিনা খাতুন, শিরিনা খাতুন মিউট করে দেন। স্যার আপনি না বইলা আপনার সবাইকে মিউট করে দেন। সবাইকে মিউট করলে তো সমস্যা। একটা প্রশ্ন যখন করা লাগবে তখন তো আমরা ইচ্ছা করলে করতে পারবো না মিউট হয়ে গেলে। নিজেরা ঠিক আছে, নিজেদের থেকে মিউট ওকে। করে রাখলে তো তখন ভালো। আপু হ্যান্ড রেজ, তখন তখন হ্যান্ড রেজ হ্যান্ড রেজ করবেন। করবেন, হ্যান্ড রেজ করলে কোশ্চেন করবেন। ঠিক আছে, হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন। ওকে, ঠিক আছে, আমরা শুরু কন্টিনিউ করি। হচ্ছে না তো, সবার সাউন্ড আসতেই আছে, এখনো সাউন্ড আসতেছে। ওই যে কি রান্না বান্নার কথা বলতেছে, কি কি মানে আমি বুঝতেছি না। সুফিয়ান ভাই মিউট করি। ওকে, তাহলে 8 ধারায় কি করা যাবে? আপনি আপনার মোয়াক্কেল রহিম সাহেবকে পরামর্শ দিলেন, আপনি কি করেন? 8 ধারায় মোকদ্দমা দায়ের করেন। তখন রহিম সাহেব বলল যে স্যার, আমার জন্য যেটা ভালো মনে হয় সেটাই আপনি করেন। তখন আপনি আমাদের যে দেওয়ানি কার্যবিধির কাজ করেছিলাম, আপনি রহিম সাহেবকে পরামর্শ দিলেন 8 ধারার কথা, আপনি পরে রহিম সাহেব করে পক্ষ হয়ে আপনি 8 ধারায় কি করলেন? একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করলেন। যাই হোক, ওইটা ছিল আমাদের সিপিসির গল্পে। আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসেই যে মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। তাহলে মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। আর মামলা যদি হয় দণ্ডবিধিতে, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে এই 8 ধারায় এবং 9 ধারায় কি করা যায়? 8 ধারায় এবং 9 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়। তাহলে আমরা প্রথমে বলি হচ্ছে 8 ধারা। 8 ধারায় কি আছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি 1908 মোতাবেক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন। 8 ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়, এই এতটুকু কথাই কিন্তু 8 ধারায় আছে।
যে কোশ্চেনটা হয়, a person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the code of civil procedure. এই যে ইংলিশ সেন্টেন্স বা বাক্যটা আছে, এটা হুবহু তুলে দিবে, হুবহু তুলে দিয়ে বলবে, অর্থাৎ a person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the code of civil procedure, এটা তুলে দিয়ে বলবে এই বিষয়টা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? উত্তর হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় আছে। অথবা আপনারা এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন তুলে দিয়েছে a person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the dash। তাহলে ড্যাশের জায়গায় অপশন দেওয়া থাকবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ড্যাশের জায়গায় দেওয়া থাকবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, ড্যাশের জায়গায় দেওয়া থাকবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ড্যাশের জায়গায় দেওয়া থাকবে এভিডেন্স অ্যাক্ট। তাহলে উত্তর কি হবে? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তার মানে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের আপনি যদি মোকদ্দমা দায়ের করেন, সেখানে প্রসিড কি হবে, প্রসিডিউর কি হবে? আমরা বলেছি যে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। তাহলে আপনার প্রসিড হবে কি কোথায়? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী। আমরা 8 ধারা সম্পর্কে আরো অনেকগুলো তথ্য পড়বো একটু পরেই। এখন আসি 9 ধারায়। 9 ধারার একটা গল্প বলি, শুনেন। ধরেন সকিনা বিবি একটা গরিব মানুষ, আর রহিম সাহেব অনেক ধনী মানুষ। সকিনা বিবি কি করেছে? রহিম সাহেবের অনেক প্রপার্টি আছে। রহিম সাহেব একজন আমেরিকা প্রবাসী। এখন সকিনা বিবি রহিম সাহেবের কাছ থেকে একটা জমি ভাড়া নিয়েছে। সেই জমি ভাড়া নিয়ে সেখানে উনি কি করেন? একটা টং দোকান চালান। পরবর্তীতে করিম নামক এক ব্যক্তি এই সকিনা বিবিকে এসে হুমকি দেয় যে এই জমি আমি রহিমের কাছ থেকে ক্রয় করেছি, আপনি এখান থেকে চলে যান। এবং একদিন হঠাৎ করে দলবল নিয়ে এসে এই সকিনা বিবিকে কি করে? ওই স্থাবর সম্পত্তি থেকে বেদখল করে, উইদাউট এনি লিগাল নোটিশ, ছাড়াই দখলচ্যুত করে। কাকে দখলচ্যুত করে? সকিনা বিবিকে দখলচ্যুত করে। তাহলে সকিনা বিবি যে সম্পত্তিতে টং দোকান চালাতো, ওইখানে কিন্তু সকিনা বিবির কোনো সত্ত্ব ছিল না, জাস্ট কি ছিল? ওইখানে ওনার দখল ছিল। এখন দখল থাকার পর তাকে কি করা হয়েছে? ওই সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে। কে বেদখল করলো? করিম বেদখল করলো। এরকম পরিস্থিতিতে সকিনা বিবি আপনার চেম্বারে আসলো। আপনি তো অ্যাডভোকেট, দেওয়ানি প্র্যাকটিস করেন, সিভিল প্র্যাকটিস করেন, আপনার চেম্বারে আসলো। আয়শা বলতেছে, যে স্যার, আমাকে তো আমার সম্পত্তি থেকে করিম বেদখল করেছে, আমি যেখানে ভোগ দখলে ছিলাম। সকিনা বিবি এটাও বললো যে স্যার, এই জমির মালিক কিন্তু আমি না। এই জমির মালিক কি? এই জমির মালিক হলো অন্য আরেকজন, রহিম। আমি রহিমের কাছ থেকে ভাড়া নিয়ে সেখানে দোকান চালাই। তাহলে একজন আইনজীবী হিসাবে আপনি সকিনা বিবিকে পরামর্শ দিলেন আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে আমরা এই গল্প থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হলো 9 ধারার মামলা দায়েরের ক্ষেত্রে আপনি যে স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন, সেই স্থাবর সম্পত্তির আপনার মালিক হওয়া লাগবে না, অর্থাৎ সত্ত্ব কোনো বিবেচ্য বিষয় না, মালিকানা কোনো বিবেচ্য বিষয় না। তাহলে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত যদি কোনো ব্যক্তিকে তার অনিচ্ছায় স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বেদখলকৃত ব্যক্তি কি করতে পারবেন? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা দায়ের করে ওই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। এই ক্ষেত্রে যদিও তার ওই সম্পত্তিতে সত্ত্ব নেই, হ্যাঁ, তারপরেও আদালত কিন্তু এই মামলা নিবে এবং আদালত এই 9 ধারার মামলায় বিবেচনা করবে কি? বিবেচনা করবে হচ্ছে দখল এবং বেদখল, যে প্রিভিয়াসলি কে দখলে ছিল সেটাই আদালত হচ্ছে আপনার বিবেচনা করবে। এখন আপনি গিয়ে আদালতে যদি প্রমাণও করেন যে এই স্থাবর সম্পত্তির মালিক আপনি, তাতেও কোনো লাভ হবে না। এখানে এই 9 ধারার মামলার বিবেচ্য বিষয় হলো যে শুধুমাত্র দখল এবং বেদখল। তাহলে আপনি ওই স্থাবর সম্পত্তির মালিক, আপনি কিছুই করতে পারবেন না। তাহলে পরবর্তীতে আপনি তো 9 ধারার মামলায় হেরে গেছেন। তাহলে 9 ধারার মামলায় যদি আপনি হেরেও যান, পরবর্তীতে আপনি কি করতে পারবেন? আপনি 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। 8 ধারায় মোকদ্দমা দায়ের করে আপনার স্থাবর সম্পত্তি আপনি পুনরুদ্ধার করতে পারবেন।
ওকে, 9 ধারার মামলার তামাদি কতদিন? আমাদের তামাদিনের আর্টিকেল 3 অনুযায়ী 9 ধারার মামলার তামাদির মেয়াদ হলো 6 মাস। স্যার একটু কথা। জি বলেন। বলেন, বাপ্পি মেহেদী এবং কামরুল হাসান দুইজন হ্যান্ড রেজ করেছেন, বলেন। জি, যে 9 ধারার মধ্যে যেটা বললেন যে সৌদিনা বিবি যদি আপনার একটু জোরে বলতে হবে। ইয়াটা নেয় যে সৌদিনা বিবি যদি রহিমের কাছ থেকে আপনার এই এই দখলটা মানে সরি জমি ভাড়া নেয়, তো করিম হইতেছে এটার মালিক। তো ওইখানে করিম মালিক করিম না, গিয়ে তো স্যার করিম রহিম গিয়ে তো স্যার করিম দাবি করতেছে যে সে রহিমের কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করছে। ও আচ্ছা করিম হলো তৃতীয় ব্যক্তি। এটাই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং এরকম প্রবলেম আপনাদের লিখিত পরীক্ষায় 2 বার আসছে। যে গল্পটা বলেছি সেম প্রবলেম আসছে, এই গল্পটাই। আমি কোনো কিছু আপনাদের থেকে যে গল্পগুলো বলেই ক্লাসের মধ্যে বিলিভ করেন, একটা গল্প আমার নিজের বানানো না। আপনাদের লিখিত পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেগুলোই আমি গল্প আকারে বলি, মানে যে প্রবলেম কোশ্চেন গুলো আসে। আচ্ছা, কামরুল ভাই বলেন। জি, এটা কি এইভাবে মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে যেমন কেউ যদি ফ্ল্যাটে ভাড়া থাকে আর কি, হুম হুম হুম, সে তো দখলে আছে, ফ্ল্যাটের দখলে আছে কিন্তু ভাড়ায় আছে আর কি সে। হুম। তো সেই ক্ষেত্রে মানে তাকে সে যদি দখলচ্যুত হয় সে কি 9 ধারায় মামলা করতে পারবে? না, যারা দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে পারবে, কেন পারবে না? এখানে তো দখল বিবেচ্য বিষয়, মালিকানা তো বিবেচ্য বিষয় না। অন্যায়ভাবে বেআইনিভাবে যদি বেদখল করে অবশ্যই দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে পারবে। আচ্ছা, সে যদি ভাড়া কন্টিনিউ না করে মানে সেটা তো প্রমাণের বিষয়, সেটা বার্ডেন অফ প্রুফ। আচ্ছা, মামলা করলেই যে আদালত আপনার পক্ষে রায় দিবে, ডিক্রি দিবে, বিষয়টা এরকম না, আপনাকে প্রমাণ করা লাগবে। জি জি বুঝতে পারছি। কোর্ট ফি কি? আপনাদের এমসিকিউ পরীক্ষায় এই তথ্যগুলো আসে। কোর্ট ফি কি? 9 ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। আর 8 ধারার মামলার কোর্ট ফি কি? 8 ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিক কোর্ট ফি। আপনাদের রিপিট করা লাগবে না। 8 ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলায় প্রমাণ করতে হবে সত্য। আর 9 ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? 9 ধারায় আপনাকে দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। আচ্ছা, 9 ধারার মামলা আপনার যদি সময় মতো করতে না পারেন, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনি 9 ধারার মামলা করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি পরবর্তীতে তামাদিনের 5 ধারায় আপনি পিটিশন দিলে সেই পিটিশন কি মঞ্জুর হবে? অর্থাৎ তামাদিনের 5 ধারা কি প্রযোজ্য হবে? না, তামাদিনের 5 ধারা প্রযোজ্য হবে না। কারণ 9 ধারার যে মামলাটা, এই মামলাটাও কি? এই মামলাটাও একটা কি? মূল মামলা। যেহেতু মূল মামলা, এই কারণে আপনার তামাদিনের 5 ধারা কি হবে না? তামাদিনের 5 ধারা প্রযোজ্য হবে না। আচ্ছা, তারপরে হলো 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান, তাহলে পরবর্তীতে কি করতে পারবেন? 8 ধারার মামলা করতে পারবেন। এখন 8 ধারায় মামলা করে যদি হেরে যান, সেই ক্ষেত্রে কি 9 ধারায় মামলা করতে পারবেন? সেই ক্ষেত্রে আর 9 ধারায় মামলা করতে পারবেন না। 8 ধারায় কি করা যাবে? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করা যাবে। 9 ধারায় আপনার হচ্ছে শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হবে। ওকে, ধরেন সকিনা বিবি সরকারি জায়গায়, যেমন আমাদের যে অফিসের সামনে উপজেলার মোড়ের যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে ধরেন সকিনা বিবি কি করে? হ্যাঁ, টং দোকান চালায়, চায়ের দোকান চালায়, সেখানে অনেক ভিড়, অনেক বেচা কিনা হয়, প্রতিদিনই দেখি। এখন হঠাৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে এই সকিনা বিবিকে কি করলেন? টং দোকান সহ উচ্ছেদ করলেন। তাহলে সকিনা বিবি তো এখানে আমি দেখতেছি অ্যাডভোকেট হওয়ার পর থেকে 3 বছর ধরেই এখানে উনি কি করতেছেন? আপনার এই টং দোকান চালাচ্ছেন। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ সরকারি লোক এসে তাকে বেদখল করলো। এই ক্ষেত্রে সকিনা বিবিকে কোর্টে এই 9 ধারায় দ্বারস্থ হতে পারবেন, দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন সরকারের বিরুদ্ধে। উনি কিন্তু এই সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা করতে পারবেন না। বুঝার বিষয়। ওকে, আমরা পার্থক্য করি। এইখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কনফার্ম কিন্তু কোশ্চেন আসবে। এই 8 ধারা এবং 9 ধারার পার্থক্য লিখিত পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। 8 ধারার মামলার নাম কি? 8 ধারার মামলার নাম হলো স্থাবর সম্পত্তির সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। আর 9 ধারার মামলার নাম কি? 9 ধারার মামলার নাম হলো দখল পুনরুদ্ধার বা খাস দখল পুনরুদ্ধার। 8 ধারা কোন আইন অনুসরণ করে চলে? আমাদের 8 ধারায় বলা আছে যে পারসন entitled to the possession of specific immovable property
রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তাহলে সিপিসি অনুসরণ করে চলে। আর 9 ধারার মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করে চলে। 8 ধারার সাথে কি চাইতে হয়? 42 ধারা চাইতে হয়, কিন্তু 9 ধারার সাথে কি লাগে না? 9 ধারার সাথে 42 ধারা লাগে না। তাহলে 42 ধারা কি আছে বলেন তো? ঘোষণা। ভেরি গুড। ঘোষণা। জি স্যার। ভেরি গুড। তাহলে 8 এর সাথে 42 চাইতে হয়। 42 বলতে স্যার এটা কি আমাদের 42 না আপনার? না, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমি কিন্তু জানতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা ঘোষণা। 8 ধারার সাথে কি চাইতে হয়? 15 মিনিট করে দিন। 8 ধারার সাথে 42 ধারা চাইতে হয়। তাহলে 42 ধারা কি আছে? ঘোষণা আছে। আর 9 ধারার সাথে কি লাগে না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা লাগে না। 8 ধারার মামলা তামাদির মেয়াদ কত বছর? তাহলে তামাদি আইনের এমসিকিউ পরীক্ষা এখান থেকে কনফার্ম কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। 8 ধারার মামলার তামাদির মেয়াদ হলো আর্টিকেল 142 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে তামাদি আইনের আর্টিকেল 142 অনুচ্ছেদ অনুযায়ী 8 ধারার মামলার তামাদির মেয়াদ 12 হলো বছর স্যার। 12 বছর। আর আপনি মিউট করবেন না প্লিজ। 144 অনুচ্ছেদ অনুযায়ী কত বছর? 144 অনুচ্ছেদ অনুযায়ীও 12 বছর। আর 149 অনুচ্ছেদ অনুযায়ী 60 বছর। এখন আপনাদের মধ্যে কোশ্চেন জাগতেই পারে যে 8 ধারা মামলার তামাদির মেয়াদ আমরা বলতেছি 12 বছর, 12 বছর, 60 বছর। তাহলে কখন 142 হবে, কখন 144 হবে, কখন 149 হবে? তাহলে 142 হবে তখনই, একদম প্রসেসে ঠান্ডা মাথায়। আনমিউট করবেন না প্লিজ। কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে তারপরে হচ্ছে কোশ্চেন করবেন। 142 হবে আপনি একটা স্থাবর সম্পত্তিতে দখলে আছেন। তাহলে রহিম সাহেব কি ছিল? 20% জমিতে দখলে ছিল। এখন দখলে থাকা অবস্থায় ওনাকে কি করা হয়েছে? করিম সাহেব কর্তৃক বেদখল করা হয়েছে। তাহলে এই যে উনি দখলে ছিলেন, দখলে থাকা অবস্থায় ওনাকে বেদখল করা হয়েছে, এরকম পরিস্থিতিতে রহিম সাহেব কি করতে পারবেন? 142 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন। তাহলে 142 অনুচ্ছেদ তখনই প্রযোজ্য হবে যখন আপনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হবেন। আর 144 অনুচ্ছেদ, 142 অনুচ্ছেদ হলো আপনাকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল হতে হবে। আর 144 অনুচ্ছেদ হবে তখনই যখন আপনি কোনো একটা কি সম্পত্তির মালিক হয়েছেন অন্য কোনো ভাবে। সেটা ক্রয় সূত্রে হতে পারেন, বা পৈতৃক সূত্রে হতে পারেন, বা অন্য কোনো ভাবে হতে পারেন। তাহলে যেখানে আপনি স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন না, যেখানে আপনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হননি, অন্য কোনো ভাবে আপনি সেই স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার 144 অনুচ্ছেদ মতে কত বছর হবে? 12 বছর। আর 149 অনুচ্ছেদ হবে সরকার যদি আমার আপনার বিরুদ্ধে মামলা করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, সেই ক্ষেত্রে সরকারের মামলা করার তামাদির মেয়াদ হলো 60 বছর। আচ্ছা, 9 ধারার মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদি আইনের আর্টিকেল 3 অনুযায়ী 9 ধারার যে দখল পুনরুদ্ধারের মামলা, সেই মোকদ্দমার তামাদির মেয়াদ হলো 6 মাস। 8 ধারায় মামলার 8 ধারার যে মামলাটা আছে, এই মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলায় আপনাকে সত্য প্রমাণ করতে হবে। আর 9 ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করা লাগবে না? 9 ধারার মামলায় আপনাকে সত্য প্রমাণ করা লাগবে না। শুধু কি প্রমাণ করতে হবে? শুধু দখল বেদখল প্রমাণ করলেই হবে। 8 ধারার মামলার কোড ফি কি? 8 ধারার মামলার কোড ফি হলো মূল্যানুপাতিক কোড ফি বা অ্যাড ভ্যালোরাম কোড ফি। এখানে বলা আছে সর্বোচ্চ 40,000 টাকা, তবে আপনার ঢাকা বারে মেবিসি 40,000 টাকা। এক একটা বার সেটা আপনার এক একটা রকম নির্ধারণ করে। এই ক্ষেত্রে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য যেটা মাথায় রাখবেন যে 8 ধারার মামলার কোড ফি কি? 8 ধারার মামলার কোড ফি হলো অ্যাড ভ্যালোরাম কোড ফি বা মূল্যানুপাতিক কোড ফি। আর 9 ধারার মামলার কোড ফি কি? 9 ধারার মামলার কোড ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। তাহলে মূল্যানুপাতিকটা কি বা অ্যাড ভ্যালোরামটা কি? ধরেন মোকদ্দমার মূল্যমান হলো 20 লক্ষ টাকা বা মোকদ্দমার তায়দাদ। তাহলে তায়দাদটা কিভাবে নির্ধারিত হয়? তায়দাদটা নির্ধারিত হয় মোকদ্দমার যে বিরোধীয় যেই সম্পত্তি আছে, সেই সম্পত্তির দামের উপর থেকে তায়দাদ নির্ধারিত হয়, দলিলে যে মূল্যমান বলা আছে। তাহলে তায়দাদ ধরেন 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকার মূল্যানুপাতিক অর্থাৎ 20 লাখ টাকার 2% যেটা হবে, হ্যাঁ, সেটাই হবে কি আপনার মূল্যমান অনুযায়ী আপনার হচ্ছে কোড ফি। তবে এখন ধরেন হচ্ছে 2 কোটি টাকা, 2 কোটি টাকার যদি মূল্যানুপাতিক হিসাব করি 2%, তাহলে অনেক টাকা হয়ে যায় না? প্রায় 2 লাখ টাকা হয়ে যায় না 2%? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 2 লাখ টাকা কোড ফি দিতে হবে না। সর্বোচ্চ হচ্ছে কত টাকা? সর্বোচ্চ হচ্ছে 40,000 টাকা। তবে কি ঢাকা বার মনে হয় 40,000 টাকা। ওকে, যার বিরুদ্ধে করা যায় 8 ধারার মামলা। 8 ধারার মামলা কার বিরুদ্ধে করা যায়? ব্যক্তির বিরুদ্ধেও করা যায়, সরকারের বিরুদ্ধেও করা যায়। আর 9 ধারার মামলা কার বিরুদ্ধে করা যায়?
9 ধারার মামলা শুধুমাত্র আপনার ব্যক্তির বিরুদ্ধে করা যায়। তার মানে সরকারি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যে আমাকে সম্পত্তি থেকে বেদখল করলেন, তাহলে সেক্ষেত্রে আমি সরকারের বিরুদ্ধে কিন্তু 9 ধারায় অ্যাকশনে যাইতে পারবো না। 8 ধারার মামলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট বটেই। হ্যাঁ, 8 ধারায় মামলায় যদি আপনি হেরে যান সেই ক্ষেত্রে প্রতিকার কি? 8 ধারার মামলার প্রতিকার হলো আপনি আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন, কিন্তু কি হবে না? হ্যাঁ, রিভিশন হবে না। আর 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান তাহলে সেক্ষেত্রে আপিল রিভিউ হবে না। কি করতে পারবেন? 9 ধারার মামলায় হেরে গেলে আপনি রিভিশন করতে পারবেন। তাহলে 8 ধারার মামলায় যদি হেরে যান তাহলে আপিল রিভিউ হবে না। কি হবে? আপিল রিভিউ হবে, রিভিশন হবে না। আর 9 ধারার মামলায় প্রতিকার কি? 9 ধারার মামলার প্রতিকার হলো শুধুমাত্র রিভিশন। আপনাদের এমসিকিউ পরীক্ষায় 9 ধারার মামলায় হেরে গেলে আপনার প্রতিকার কি? এটা মনে হয় ডজন খানিক বার আসছে, আমার মনে হয় প্রতিবারই আসে, এরকম অনেকবার আসছে। তাহলে 9 ধারার মামলায় হেরে গেলে আপনি রিভিশন করতে পারবেন। তাহলে 9 ধারার মামলায় যদি হেরে যান আপনি কোন কোর্টে রিভিশন করতে পারবেন? কে বলতে পারবেন? রিভিশন কোন কোর্টে হবে 9 ধারার মামলায় হেরে গেলে? হয় আর হাইকোর্টে হাইকোর্টে। সরাসরি কোথায়? সরাসরি হাইকোর্টে। জেলাতে যেতে পারে, কোথায় হবে? সরাসরি হাইকোর্টে হবে। হাইকোর্ট হবে। থ্যাংক ইউ। তাহলে কোথায় হবে? 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান রিভিশন করতে পারবেন। রিভিশন কোথায় করতে পারবেন? রিভিশন করতে পারবেন হচ্ছে হাইকোর্টে। কেন হাইকোর্টে? সেটা আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ব, দেওয়ানি কার্যবিধির 115 ধারায় আপনার সুনির্দিষ্টভাবে মেনশন করে দেয়া আছে। সহকারী জজ যদি কোনো ডিক্রি দেয় সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে সরাসরি হাইকোর্টে। তাহলে আমরা 8 ধারায় এবং 9 ধারায় কি পুনরুদ্ধার করলাম? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করলাম, অর্থাৎ জায়গা জমি ফ্ল্যাট এগুলো পুনরুদ্ধার করলাম। এখন আসি অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কি? ধরেন আপনার মোবাইল, আইফোন 16 প্রো ম্যাক্স, আপনার টাকা পয়সা, আপনার মৃত চিত্রাকারের চিত্র, আপনার রাজাদের ব্যবহৃত বাসন কোসন, বা হচ্ছে আপনার ধান, আপনার গম, এগুলি সবই অস্থাবর সম্পত্তি, যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়? স্থানান্তর করা যায়। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত সাধারণত কি দিবে না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তো আদালত কি দিল? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করলো, কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি করবে না? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবে না। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি দিবে? ধরেন আমি আর আলামিন ভাই 10 কেজি গম বিক্রয়ের চুক্তি করলাম। আলামিন ভাই 10 কেজি গম আমাকে সরবরাহ করলো না, আমি আলামিন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। এই ক্ষেত্রে আদালত কি আমাকে 10 কেজি গম দেওয়ার জন্য বলবে আলামিন ভাইকে, নাকি বলবে যে 10 কেজি গমের দাম 200 টাকা, হ্যাঁ মামুন ভাইকে কি করেন 200 টাকা ওইটার সাথে যে ক্ষতিপূরণ আসে সেই ক্ষতিপূরণ সহ দিয়ে দেন? কোনটা বলবে? ক্ষতিপূরণের কথা বলবে। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কখনোই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তবে দিবেন, কখন দিবেন? যদি 10 এবং 11 ধারার ক্ষেত্রে পড়ে যায়। একদম ট্রু সেন্সে বুঝতে হবে, ঠান্ডা মাথায়। এই 10 ধারা এবং 11 ধারায় আপনি হলেন অস্থাবর সম্পত্তির মালিক। আবারও রিপিট করতেছি, 10 ধারায় এবং 11 ধারায় আপনি হলেন অস্থাবর সম্পত্তির মালিক। কোনো বৈধ চুক্তি হয়নি, কোনো ধরনের কোনো চুক্তি হয়নি, চুক্তিমূলে আপনি মালিক নন। আপনার কি সম্পত্তি? এই সম্পত্তিটা আপনার নিজের, এই অস্থাবর সম্পত্তিটা আপনার নিজের। সেক্ষেত্রে 10 ধারা এবং 11 ধারায় মামলা করে সেই অস্থাবর সম্পত্তিটা আপনি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। কিভাবে পুনরুদ্ধার করতে পারবেন? ধরেন জহির ভাই, কথার কথা, জহির ভাইয়ের বাড়ি হলো কোথায়? জহির ভাইয়ের বাড়ি হলো আপনার মুন্সিগঞ্জ। হ্যাঁ, আমি জানি না সঠিক কোথায়, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। এখন জহির ভাইয়ের যে এলাকা আছে মুন্সিগঞ্জ, সেই মুন্সিগঞ্জে প্রচুর আলু হয়। কি হয়? প্রচুর আলু হয়। এখন যিনি আনমিউট আছেন ওনাকে আমি ক্লাস থেকে বের করে দিব। ওকে, এখন ওনার অনেক আলু হয়েছে, এবার বাম্পার ফলন হয়েছে আলু। এখন উনি আলু যদি বাজারে বিক্রি করেন উনি দাম পান 5 টাকা 6 টাকা কেজি, অথচ ওনার এই আলু ফলন করতে ওনার অলরেডি 10 টাকার উপরে খরচ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে জহির ভাই চিন্তা করলেন যে এই আলু উনি বর্ষাকালে বিক্রি করবেন, কারণ বর্ষাকালে আপনার হচ্ছে সবজি কম হয়, তখন আলুর দাম বেশি পাওয়া যাবে। তো
তো সেই চিন্তা করে জহির ভাই ধরেন কোল্ড স্টোরেজ নিশ্চয়ই চিনেন, যেখানে হলো যেটাকে আমরা হিমাগার বলি। হ্যাঁ, ওই হিমাগারে উনি হচ্ছে 10 টন 10 টন আলু কি করলেন, আলু আপনার হচ্ছে গুদামজাত করলেন। ধরেন সেই হিমাগারের রক্ষক হলো রহিম, সেই হিমাগারের দেখাশোনার দায়িত্বে কে আছে, ম্যানেজার বা দেখাশোনার দায়িত্বে আছে হলো রহিম। তাহলে এই যে 10 টন আলু আছে জহির ভাইয়ের, কার হিমাগারে, রহিমের হিমাগারে। এটা কি হিসাবে আছে, কিসের প্রপার্টি হিসাবে আছে, এটা জিম্মার প্রপার্টি হিসাবে আছে। কিসের প্রপার্টি, জিম্মার প্রপার্টি হিসাবে আছে। এখন একদম ট্রু সেন্সে আমরা বোঝার চেষ্টা করব যে গল্পটা বলতেছি, আবারও রিপিট করি। ধরেন জহির ভাইয়ের বাড়ি হলো মুন্সিগঞ্জ, ওনার ওইখানে আলুর বাম্পার ফলন হয়েছে। তো এখন আলুর সিজন, এখন উনি যদি আলু বিক্রি করে সেখানে আলুর দাম পাবে না। এই কারণে উনি 10 টন আলু রহিম সাহেবের যে হিমাগার আছে সেই হিমাগারে উনি কি করলেন, আপনার যেটাকে বলা হয় কোল্ড স্টোরেজে রাখলেন বা হচ্ছে হিমায়িত করলেন। তাই এরকম পরিস্থিতি 10 টন আলুর জিম্মাদার কে হলেন, 10 টন আলুর জিম্মাদার হলেন ওই কোল্ড স্টোরেজের মালিক বা হচ্ছে রক্ষক মিস্টার রহিম। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দেশের মধ্যে, আলুর দাম অনেক বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ধরেন ওই 10 টন আলু থেকে 1 টন আলু রহিমের কাছ থেকে করিম নিয়ে গেল। করিম কি করলো, করিম নিয়ে গেল। করিম নিয়ে যাওয়ার পর এরকম পরিস্থিতিতে রহিম কি করতে পারবে, রহিম করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারায়। তাহলে রহিম কিন্তু ওই আলুর কিন্তু মালিক না, ওই আলুর কি, ওই আলুর হলো জিম্মাদার। যদিও রহিম ওই আলুর জিম্মাদার, তারপরেও রহিম যেহেতু করিম নিয়ে গেছে রহিমের কাছ থেকে, করিম রহিমের অবর্তমানে, আর রহিম করিমের বিরুদ্ধে এই 1 টন আলুর জন্য কি করতে পারবে, মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন মোকদ্দমা দায়ের করার পর আদালত কি করবে, আদালত হচ্ছে এই মামলায় করিমের বিরুদ্ধে কি করবে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করিবেন। কেন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করিবেন, কারণ এই যে 10 টন আলু এটা হলো কিসের সম্পদ, এটা হলো জিম্মার সম্পদ। আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন। এখন আসি 10 ধারা। 10 ধারায় কি বলা আছে, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে আলু কি সম্পত্তি, স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি, এটা হলো অস্থাবর সম্পত্তি। তাহলে রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি, তাহলে যেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাকে বলা হয় কি, অস্থাবর সম্পত্তি। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে আলু কি করা যায়, স্থানান্তর করা যায়। তারপরে দেখেন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। তাহলে এই সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তিকে আমাদের গল্পে দখলের অধিকারী ব্যক্তি হলো রহিম। প্রদত্ত নির্দিষ্ট পদ্ধতিতে উহার দখল পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে কিভাবে পুনরুদ্ধার করতে পারবেন, ব্যাখ্যা একে দেখেন বলা আছে যে অত্র ধারা অনুসারে একজন জিম্মাদার, যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। তাহলে অত্র ধারা অনুসারে আমাদের গল্পে রহিম কার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন, রহিম হলো জহির ভাইয়ের জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। সেই ব্যক্তির হিতকর স্বার্থে, অর্থাৎ জহির ভাইয়ের হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তি দখল লাভের জন্য মোকদ্দমা রুজু করতে পারেন। তার মানে ব্যাখ্যা এক অনুযায়ী আমরা বলতেই পারি, যেহেতু এখানে রহিম সাহেব জিম্মাদার, যদিও তিনি জিম্মাদার, যদিও তিনি ওই অস্থাবর সম্পত্তির মালিক না, যদিও তিনি ওই অস্থাবর সম্পত্তির শুধুমাত্র জিম্মাদার, তারপরেও যেহেতু উনি দখলদার, এই কারণে উনি কি করতে পারবেন, উনি করিমের বিরুদ্ধে যে আলু নিয়ে গেল তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে সেই সম্পত্তি সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন, পুনরুদ্ধার করতে পারবেন। ব্যাখ্যা দিয়ে বলা আছে সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারী অত্র মোতাবেক মোকদ্দমা রুজুর কৃত মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। তাহলে এখানে রহিম সাহেবের এই 10 টন আলুর কি আছে, অস্থায়ী অধিকার আছে বা বিশেষ অধিকার আছে, ওনার কিন্তু কোনো স্থায়ী অধিকার নাই। স্থায়ী অধিকার কার আছে, স্থায়ী অধিকার আছে হচ্ছে জহির ভাইয়ের। তাহলে এই ক্ষেত্রে এই অস্থায়ী অধিকার বা বিশেষ অধিকারী কি এই মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। হ্যাঁ, উনি কি করতে পারবেন, এই জিম্মাদার মামলা দায়ের করে এই সম্পত্তি, যদিও সেটা অস্থাবর সম্পত্তি, তারপরে সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আমাদের দরধারা কার সামনে বই আছে, মূল বই আছে বলেন তো, মূল বই কার সামনে আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমার কাছে আছে বেয়ার অ্যাক্ট। আচ্ছা, সর্বশেষ উদাহরণটা 10 ধারার যে সর্বশেষ উদাহরণটা সেটা পড়েন, লাউডলি পড়বেন।
ক ক্ষয়ের কাছে নিরাপদ সংস্থানের চিহ্ন, বই এবং কাগজপত্র জমা রাখলো। গুলো হারিয়ে ফেলল এবং গ সেগুলো পেল, কিন্তু যখন করলো 1872 সালে 9 নং আইনের ধারা 168 অনুসারে গয়ের কাছে পুনরুদ্ধার করতে পারে। হয়নি। সরি ভাই, আরেকটা আপনাকে উদাহরণ আছে উমো, আমি একটা আগে ভালো করে পড়েন সর্বশেষ উদাহরণটা। হয়নি পড়া। জি জি হয়নি। গুদাম রক্ষক কয়ের দায়িত্বে ছিল জয়ের নিকট কিছু মাল অর্পণ করা, যা কয়ের দখল থেকে খ নিয়ে গিয়েছে। ক্ষয়ের বিরুদ্ধে উক্ত মালামাল পুনরুদ্ধারের লক্ষ্যে মোকদ্দমা রুজু করতে পারে। তাহলে গুদাম রক্ষকের দায়িত্ব ছিল কার কাছে মাল অর্পণ করার? একজন ব্যক্তির কাছে মাল অর্পণ করার। তাহলে গুদাম রক্ষকের দায়িত্ব ছিল আপনার জহির ভাইয়ের কাছে মাল অর্পণ করার, কিন্তু গুদাম রক্ষকের কাছ থেকে সেই মালকে নিয়ে গেছে, রহিম নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে গুদাম রক্ষক রহিম কি করতে পারবে? করিমের বিরুদ্ধে মামলা করে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে 10 দ্বারা ক্লিয়ার হয়েছেন সবাই? সবাই যদি একটু আমাকে, সবাই ক্লিয়ার হয়েছেন 10 ধারা? জি স্যার। একদম সহজ, পানির মতো। স্যার আরেকটু সহজ ভাবে একটু বোঝায়, আমি এখনো ক্লিয়ার হতে পারছি না। আপনি কি বুঝেননি সেটা বলুন। আরেকটু সহজ ভাবে, মানে আপনি কি বুঝেননি? মানে 10 ধারার টোটাল জিনিসটা কি, মানে আমি আমার না কি হচ্ছে না, মানে বুঝতে পারতেছি না। আরেকবার একটু সহজ করে আরেকটু। ঠিক আছে, ওকে ওকে, কামরুল ভাই মিউট করে দিই। আমি আবার রিপিট করে দিচ্ছি 10 ধারা। ওকে, 10 ধারা সম্পত্তি তো পুনরুদ্ধারের জন্য। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি, একটু মিউট করে দিবে। 10 ধারায় এবং 11 ধারায় আপনাদেরকে আসলে নেক্সট ক্লাস থেকে সুযোগ দেওয়াটা উচিত হবে না। নেক্সট ক্লাসে আপনাদের সবাইকে আমি সেন্ট্রাল লিমিট করে দিব, ক্লাস শেষ হওয়ার পর কথা বলার সুযোগ দিব। ওকে, 10 ধারা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। 11 ধারায় কি আছে? সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে 10 ধারায় আমরা যে গল্পটা পড়লাম, যে এখানে বলা আছে যে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন সেই ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে। তাহলে আমাদের গল্পে ছিল রহিম একজন জিম্মাদার, রহিমের হচ্ছে কি আছে? কোল্ড স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজ বলি আমরা এটাকে লোকালি। হ্যাঁ, সেখানে ধরেন জহির ভাই কি করেছে? 10 টন আলু ওনার হিমাগারে রেখেছে। তাহলে এই যে জহির ভাই রহিমের গুদাম করে 10 টন আলু রেখেছে, এই ক্ষেত্রে রহিমের ক্যারেক্টার কি? রহিম হলো এখানে একজন জিম্মাদার। এখন রহিমের কাছ থেকে সেই 10 টন আলু থেকে ধরেন 1 টন আলু করিম নিয়ে গেছে, অন্য আরেকজন ব্যক্তি। তাহলে অন্য আরেকজন ব্যক্তি যে নিয়ে গেছে, এরকম পরিস্থিতিতে রহিম কি করতে পারবে? এই যে উনি জিম্মাদার হওয়া সত্ত্বেও উনি করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবে। তার মানে জিম্মার সম্পত্তি যদি হয়, এখান থেকে আমি যদি এক কথায় বলি, জিম্মার সম্পত্তি যদি হয়, সেক্ষেত্রে যদিও হয় সেটা অস্থাবর সম্পত্তি, তারপরেও ওই জিম্মাদারের কাছ থেকে যদি কেউ নিয়ে যায়, জিম্মাদার মামলা করে সে অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। 11 ধারা, 11 ধারায় জি থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এখানে 10 ধারা হলো জিম্মাদার মামলা করতে পারেন, এক কথা যেটা। 11 ধারায় হলো আপনি মূল মালিক মামলা করতে পারবেন। কিভাবে? ওই গল্পটাই ধরেন হচ্ছে অন্যভাবে বলতেছি। ধরেন আপনি ইউরোপে যাবেন, এখন আপনি ইউরোপে যাওয়ার সময় আপনার মোবাইল, আসবাবপত্র, টাকা পয়সা অনুপস্থিত থাকাকালীন সময়ের জন্য রহিম সাহেবের জিম্মায় রেখে গেলেন। তাহলে আপনি হলেন কে? আপনি হলেন ধরেন কামরুল ভাই। আপনি এখন ইউরোপে যাবেন, ইউরোপে যাওয়ার সময় রহিম সাহেবের কাছে কি করছেন? আপনার আসবাবপত্র, আপনার টাকা পয়সা এগুলো রহিম সাহেবের জিম্মায় রেখে গেছেন। তা যখন আপনি ইউরোপ থেকে আসবেন, তখন রহিম সাহেব আপনার এই আইফোন 16 প্রো ম্যাক্স আসবাবপত্র, টাকা পয়সা সব আপনাকে বুঝিয়ে দিবে। এখন সে রহিম সাহেব এই সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হইয়া, এই অস্থাবর সম্পত্তি রহিম সাহেব এগুলো ধরেন হচ্ছে ধরেন করিমের কাছে কি করছে? করিম সাহেবের কাছে বন্ধক দিছে। এখন রহিমের কিন্তু বন্ধক দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে রহিম কি করেছে? করিমের কাছে বন্ধক দিছে। বন্ধক দেওয়ার পর রহিম আবার আরেকটা কাজ করছে, সেইগুলো ধরেন হচ্ছে আপনার
বিজ্ঞাপন দিছে, কিসের জন্য বিজ্ঞাপন দিয়েছে? বিক্রি করার জন্য। এই ক্ষমতাও কিন্তু রহিম সাহেবের নাই। এরকম পরিস্থিতিতে হ্যাঁ, যার কাছে বন্দুক দিয়েছে করিম, আপনি হলেন কি? আপনি হলেন মূল মালিক কামরুল ভাই। আপনি কামরুল ভাই সেই করিমের বিরুদ্ধে মামলা করে আপনি এই অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আচ্ছা, 11 ধারায় কি বলেছে? 11 ধারায় বলেছে অপরাধী দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরকম দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। তাহলে এইখানে কি করিম মালিক সেই সম্পত্তির? আমরা যে গল্পটা বললাম, করিম কিন্তু মালিক না। করিম কি? করিম হলো দখলকারী বা নিয়ন্ত্রণকারী। তাহলে সেই দখলকারী বা নিয়ন্ত্রণকারীর বিরুদ্ধে মামলা করে আপনি সেই অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। কখন পুনরুদ্ধার করতে পারবেন? এখানে 4টা ক্ষেত্রে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। প্রথম পয়েন্টে বলা আছে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীর নিকট রয়েছে। তাহলে আপনি যখন ইউরোপে যাবেন সেই সম্পত্তিটা রহিমের কাছে কি হিসাবে রেখেছিলেন? জিম্মা হিসাবে রেখেছিলেন। এখন জিম্মাদারকে করিমের কাছে কি করছে? সেটা বন্ধক দিছে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি হলেন সেই সম্পত্তির মালিক। আপনি মামলা করে করিমের কাছ থেকে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে আমাদের এখানে ক নাম্বার পয়েন্টে একটা উদাহরণ দেয়া আছে। উদাহরণে বলা আছে যে ক ইউরোপে গমনের প্রাককালে তার সমস্ত আসবাবপত্র তার অনুপস্থিত থাকাকালীন সময়ের জন্য এজেন্ট হিসাবে ক্ষয়ের জিম্মায় রেখে গেছে। তাহলে খ ধরেন রহিমের জিম্মায় রেখে গেছে। খ কয়ের প্রধিকার মানে হচ্ছে অনুমতি ছাড়াই। প্রধিকার মানে হলো অনুমতি। এটা কাইটা দেন, কাইটা লেখেন অনুমতি দেবে। আর একটা ভাষা অনেক কঠিন। হ্যাঁ, তাহলে এখানে রহিম কি করছে? রহিম হলো সেই কামরুল সাহেবের অনুমতি ছাড়াই গয়ের নিকট সেগুলো বন্ধক রাখছে। তাহলে গ হলো করিম। তা বিক্রয়ের নিমিত্তে বিজ্ঞাপনও দিয়েছে। এখন আবার বিজ্ঞাপন দিছে সেগুলো বিক্রি করার জন্য। তাহলে এরকম পরিস্থিতিতে হ্যাঁ, আপনি কি করতে পারবেন? আপনি কামরুল সাহেব করিম সাহেবকে সেই সম্পত্তি আপনার নিকট সুনির্দিষ্টভাবে প্রত্যার্পণে বাধ্য করতে পারবেন। কারণ এগুলো কি প্রপার্টি? এগুলো হলো জিম্মার প্রপার্টি। তাহলে আমাদের 11 ধারার বেসিক কথা কি ছিল? যে ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তির মালিক না, কিন্তু ওই সম্পত্তির কি দখলকারী বা নিয়ন্ত্রণকারী। তাহলে যেই ব্যক্তি দখলকারী, যেই ব্যক্তি নিয়ন্ত্রণকারী, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সেই অস্থাবর সম্পত্তি এই গ্রাউন্ডে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে 1 নাম্বার গ্রাউন্ড হলো সেটা যদি জিম্মা সম্পর্কিত হয়। 2 নাম্বার গ্রাউন্ডে বলা আছে তখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায় না। একদম ট্রু সেন্সে ঠান্ডা মাথায়। ধরেন দেবাশিস দে, ওনার পরিবারের একটা দেব মূর্তি আছে ফ্যামিলির, কিন্তু সেই দেব মূর্তিটা দেবাশিস দেয়ের কাছে নাই। সেই দেব মূর্তি আছে কার কাছে? অন্য আরেকজন ব্যক্তির কাছে। পরবর্তীতে দেবাশিস দে বুঝতে পারলেন যে এই দেব মূর্তির প্রকৃত মালিক হলো আমি, কিন্তু সেটার অন্য আরেকজন কি করতেছে? বুক দখল মানে দখল করে আসছে, দখল করতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে এই দেব মূর্তি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? অবশ্যই অস্থাবর সম্পত্তি। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টে কি বলা ছিল? তখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। তাহলে ওই দেব মূর্তির দাম কত? এটাকে নির্ণয় করা সম্ভব? এখন দেব মূর্তির দাম মালিক হলো দেবাশিস দে, কিন্তু সেই দেব মূর্তি আছে ধরেন হচ্ছে অন্য আরেকজনের কাছে, ধরেন মিস্টার এক্স এর কাছে আছে। তাহলে দেবাশিস দে যদি মামলা দায়ের করে, তাহলে মিস্টার এক্স যদি আদালতে এসে বলে যে দেব মূর্তির দাম 10,000 টাকা, এই নেন 10,000 টাকা, আরো ক্ষতিপূরণ সহ আপনাকে 12,000 টাকা দিয়ে দিলাম, কাজ হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে বলা আছে যে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায় না। তাহলে এখানে দেব মূর্তির দাম কত এটা কিন্তু কি নির্ণয় করা যাচ্ছে না, অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? আপনি যখন মামলা দায়ের করবেন এই 11 ধারায়, তখন আদালত কি করবে? আদালত সুনির্দিষ্টভাবে আপনার বরাবর সেই দেব মূর্তি অর্পণে এক্সকে কি করতে পারেন? এক্সকে বাধ্য করতে পারেন। আমি আবারও বলতেছি 10 ধারায় 11 ধারায় কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাও থাকতে পারে। আপনি হবেন কি ওই সম্পত্তির প্রকৃত মালিক। তাহলে আপনি মালিক হিসাবে কি করবেন? মালিক হিসাবে মোকদ্দমা দায়ের করবেন। কিন্তু আমরা যখন 12 ধারায় চলে যাব তখন কিন্তু চুক্তি হবে ক্রয় বিক্রয়ের। এখানে দেখেন এই যে দেব মূর্তি, এই দেব মূর্তির উদাহরণটা কিন্তু 12 ধারায় আছে। তাহলে 12 ধারার ক্ষেত্রে গিয়ে দেখবেন ওইখানে একটা চুক্তির কথা বলা আছে, কিন্তু এই 11 ধারায় কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই। আপনি হলেন সেই দেব মূর্তির মালিক। তাহলে সেই ক্ষেত্রে আপনি মোকদ্দমা দায়ের করে এই দেব মূর্তি সুনির্দিষ্টভাবে অর্পণে আপনি বাধ্য করতে পারবেন।
তারপরে বলা আছে যে যখন দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব, তাহলে যেখানে ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব, কত টাকা ক্ষতি হচ্ছে, যেমন আপনি নিজে একজন মৃত চিত্রকারের চিত্র এবং এবং এক জোড়া দুষ্প্রাপ্য চীনামাটির পাত্রের অধিকারী। তাহলে পাত্রগুলো কার? সে আগের যুগের রাজাদের বাসন কোসন, দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র, মৃত চিত্রকারের চিত্র, এগুলোর অধিকারী হলেন আপনি। আপনি হলেন প্রকৃত মালিক, কিন্তু সেই চিত্র ধরেন হচ্ছে অন্য আরেকজনের দেয়ালে টানানো আছে, সেই বাসন কোসন ধরেন অন্য আরেকজন ব্যবহার করতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি মামলা দায়ের করলেন দখলদারের বিরুদ্ধে। তাহলে দখলদারের বিরুদ্ধে যখন আপনি মোকদ্দমা দায়ের করলেন, এরকম পরিস্থিতিতে সেই দখলদার এসে বললো যে স্যার এগুলো তো অস্থাবর সম্পত্তি, তা আমি একটা ক্ষতিপূরণ দিয়ে দিই না, এই ক্ষেত্রে অর্থ দ্বারা কি করা যাচ্ছে না, দাবিকৃত বস্তুর ক্ষতি যদি হয় সেক্ষেত্রে সাধিত ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব, কারণ মৃত চিত্রকারের চিত্র এটা রাখা সম্ভব না। ওই মৃত চিত্রকার মারা গেছে, যেমন চিত্রশিল্পী জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম, এটা আপনি প্রকৃত মালিক, এটা অন্য আরেকজনের কাছে আছে, সেই চিত্রকর্ম আর আঁকা কোনোভাবেই সম্ভব না। রাজাদের বাসন কোসন এগুলো আর নতুন করে আনা কোনোভাবেই সম্ভব না। তাহলে এরকম পরিস্থিতিতে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এগুলো সুনির্দিষ্টভাবে কোনো ধারে বাধ্য করতে পারবেন, যদিও সেগুলো অস্থাবর সম্পত্তি। তারপরে বলা আছে যে দাবিকৃত বস্তুর দখল যদি দাবিদারের নিকট থেকে অন্যায়ভাবে হস্তান্তর হয়, জোর করে হস্তান্তর হয়, তাহলে জোর করে যদি অস্থাবর সম্পত্তিও হস্তান্তর হয়, সেই অস্থাবর সম্পত্তি আপনি সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন, সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে 11 ধারায় আমাদের যে বিষয়টা বলেছে যে যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তির দখলদার হয়, সেই দখলদারের কাছ থেকে প্রকৃত মালিক মামলা করে সেই দখলদারের কাছ থেকে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধারে কি করতে পারবেন, বাধ্য করতে পারবেন। তাহলে কয়টি ক্ষেত্রে বাধ্য করতে পারবেন? এই 4টি ক্ষেত্রে বাধ্য করতে পারবেন। তাহলে প্রথমে হলো জিম্মার ক্ষেত্রে বাধ্য করতে পারবেন, দ্বিতীয় হলো যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাবে না, আর থার্ডলি হলো ক্ষতির পরিমাণ যেখানে নির্ণয় করা অসম্ভব হবে, আর ফোর্থলি হলো দাবিদারের নিকট থেকে যদি ওই অস্থাবর সম্পত্তিটা অন্যায়ভাবে স্থানান্তর করা হয় সেই ক্ষেত্রে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এবং এখানকার যে উদাহরণগুলো আছে, একটা উদাহরণও পাবেন না যে এখানে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি হয়েছে। আবার যখন 12 ধারায় চলে যাবেন, 13 ধারায়, 14 ধারায়, ওইখানে গিয়ে দেখবেন যে কি আছে, ওইখানে চুক্তি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।